আজকে হচ্ছে যে 25শে জুলাই আমাদের বিসিএসসি ট্রান্সফি ওয়েব ডিজাইনার আজকে হচ্ছে কত 7 নম্বর ক্লাস আমাদের। হ্যাঁ, আপনাদের হচ্ছে যে 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 বিসিতে বসেন না কেন, বিসি চেঞ্জ হলেও আপনারা একটু খুঁজে দেখবেন হচ্ছে ওই বিসিতে ওয়েব ডিজাইন বেস 7 ফোল্ডারটা আছে কিনা। এটা অবশ্যই থাকবে, না থাকলে ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। ই ড্রাইভে দেখবেন সব পিসিতে এটা কি থাকার কথা। এরপরে যদি পেজ চেঞ্জ হয় তাহলে হচ্ছে আপনাদের নাম দিয়ে একটা হচ্ছে ইয়া করে নেবেন। হ্যাঁ, যেমন হচ্ছে যে আমাদের এখানে ডেস আপনাদের যে নাম দিয়ে বেস 8 এরকম একটা ফোল্ডার আপনারা করেন না, এরকম ফোল্ডার আপনারা করে নেবেন। ওকে, করার পরে ভিতরে যে হচ্ছে ওয়ার্কপ্লেস ফোল্ডারটার ভিতরে আপনারা কি করবেন, ডে ওয়াইজ বা প্রজেক্ট ওয়াইজ কাজ করবেন। যেন আজকে হচ্ছে ডে কত, ডে 7, তাহলে একটা ডে 7 এর ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। পিসি চেঞ্জ হোক নো প্রবলেম, আপনারা এইভাবে এটা করবেন। আর হচ্ছে যে ডেলির কাজ ডেলি বাসায় নিয়ে যাবেন, বাসাতে কাজ করলে ওইটাও নিয়ে আসবেন। কোডগুলো ডেলি আপনারা একটু কি ক্যারি করতে হবে। এমন বলা যাবে না যে হচ্ছে যে ভাই আমি তো হচ্ছে কোড ক্লাসে করছিলাম, এটা বাসায় নিয়ে করতে পারিনি, বাসায় কাজ করছিলাম আনতে পারিনি, এরকম বলা যাবে না। কোড ক্যারি করতে হবে, কোড ক্যারি করার অভ্যাস করতে হবে, কোড ক্যারি করা শিখতে হবে। যে পিসি চেঞ্জ হতে পারে, বাসায় কাজ করতে পারে, এখানে ওখানে অনেক কাজও হতে পারে, এই কোডগুলো ক্যারি করতে হবে। যদি কোড ক্যারি না করেন, যেটা আমাদের দেখেন, মনে করেন যে আপনি 2-3 দিনের জন্য আপনি কোথাও যাচ্ছেন, সেখানে যে আলটিমেটলি আপনার কাজ করতে হবে। যদি আপনি কোড ক্যারি না করেন আপনি কাজ করতে পারবেন না। আপনি এখানে দেখা গেলো যে আপনার ওইখানে গেলেন, পিসি আছে সবই আছে, কিন্তু আপনি কাজ করতে পারতেছেন না। যদি আপনি কোডটা ক্যারি করেন, আপনার পার্সোনাল পিসি না থাকলে অন্য কারো পিসি নিয়ে আপনি 1 ঘন্টা কাজ করতে পারবেন। এই যে কোড ক্যারি করার অভ্যাসটা করতে হবে একটা। হ্যাঁ, ডে 7 আমি বলছিলাম কি দেখেন, একটা পিসি দিয়ে সবাই একটু খেয়াল করেন আমি কি বলি। আপনি হচ্ছে যে যখনই প্রফেশনাল লাইফে যাবেন, আপনি যে কাজগুলো করবেন কাজগুলো কিন্তু হচ্ছে গায়েবী কাজ, কেউ করবে না। আপনার অফিসিয়াল হোক, আনঅফিসিয়াল হোক, বা লোকাল হোক, বা ফ্রিল্যান্সিং হোক, আপনারে কেউ না কেউ রিকোয়ারমেন্ট দিবে যে ভাই আমার দারাদের মতো একটা ওয়েবসাইট লাগবে, আমার ফেসবুকের মতো একটা ওয়েবসাইট লাগবে, আমার এটা করে দিন, এই জায়গায় চেঞ্জ লাগবে। তাই দ্যাট মিনস আপনাকে রিকোয়ারমেন্ট দিবে। আপনার যদি রিকোয়ারমেন্ট দেয়, আপনার কাজ হচ্ছে কি রিকোয়ারমেন্টটা বোঝা, রিকোয়ারমেন্ট ফলো করে কাজ করা। এখন মনে করেন যে আপনারা বললো যে ফেসবুক বানাই দিতে, আপনি দারাজ বানিয়ে দিলেন, যতই সুন্দর হোক সেগুলো নিবে না। তার রিকোয়ারমেন্ট ছিল একটা, আপনি করছেন আরেকটা। তাহলে অলওয়েজ ক্লায়েন্টের বা কাস্টমার রিকোয়ারমেন্টটা আপনার বুঝতে হবে, রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করতে হবে। আজকে তাহলে আমাদের রিকোয়ারমেন্টটা কি ছিল, আপনার ফাইল নাম থাকবে, সেই ফাইলের নাম হবে কি index.html। তাহলে আমি একটা পদে বানাই নেই index.html। হ্যাঁ, পিছনে যারা থাকেন তাদের এই লেখাগুলো দেখা খুব কষ্টকর, একটা কষ্ট করে দেখেন, খুবই ছোট দেখা যায় পিছন থেকে। index.html বানাই ফেললাম। এরপর হচ্ছে বলছিলাম কি এখানে প্রথমে 5টা অ্যাঙ্কর ট্যাগ থাকবে। অ্যাঙ্কর ট্যাগের কন্টেন্ট হবে কি সেকশন 1 সেকশন 2 হবে, 5টা কন্টেন্ট দিয়ে 5টা অ্যাঙ্কর ট্যাগ হবে, রাইট। তাহলে এটার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, এটার একটা এডিটর ওপেন করে নিতে হবে নাকি। আপাতত আমরা এডিটর হিসেবে ইউজ করতেছি কি নোটপ্যাড প্লাস প্লাস। ওকে ফাইন। তাহলে আমাদের প্রথমে একটু দেখেন, অনেকের হচ্ছে যে আমাদের স্ট্রাকচারে ঝামেলা হচ্ছে, কোড দেখে যেটা বুঝলাম আর কি। কোড আমরা যদি যেহেতু HTML5 এ কোড করতেছি, প্রথম কোডই আমাদের হবে কি ডট টাইপ HTML। হ্যাঁ, এটা কোনো ট্যাগ না, এটা হচ্ছে কি ডিক্লারেশন। এরপরে ট্যাগটা হবে কি দেখেন, আমি কিন্তু কাজ করার আগে ফাইল সেভ করে নিলাম, আপনারা এটা করবেন কাজ করার আগেই, মানে এখানে কোড লেখার আগেই ফাইলটা সেভ করে নেবেন। আর অবশ্যই খেয়াল করুন যেন এটা কি আপনার লোকেশন অনুযায়ী সেভ হয়, এবং এটার এক্সটেনশন বা ফরম্যাট যেন হয় কি ডট HTML, আর এই ফাইল নেমটা যেন কোনো একটা মিনিংফুল নাম দিয়ে হয়। ওকে, এরপরে ডট টাইপ HTML এর পরে প্রথম কোডটা হবে কি HTML ট্যাগ শুরু এবং শেষ। ওকে, আমরা হচ্ছে আজকে থেকে HTML ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট ইউজ করব। আমরা একটু করে প্রফেশনাল হই। কি ট্যাগ ইউজ করব, এই ট্যাগটা সরি HTML ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট ইউজ করব, এটার নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ। নাম হচ্ছে কি LNG ল্যাঙ্গুয়েজ। এখন মনে করেন যে আপনি যে ওয়েবসাইট বানাচ্ছেন, যে অ্যাপ্লিকেশন বানাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনের একদম কি প্রাইমারি ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, তাহলে এখানে ভ্যালু হবে ইএন। যদি আপনার মনে হয় যে আপনি যে অ্যাপ্লিকেশন বানাচ্ছেন, যে ওয়েবসাইট বানাচ্ছেন, এটার প্রাইমারি ল্যাঙ্গুয়েজ হবে বাংলা, তাহলে এটার শর্ট ফর্ম হবে বিএন। ওকে, এটা হচ্ছে যে ইংলিশ বাংলা যে ল্যাঙ্গুয়েজগুলো আমরা ইউজ করি, ল্যাঙ্গুয়েজগুলোর শর্ট ফর্ম এটা। আর এটা দিয়ে ডিফাইন করতেছে যে আপনার যে অ্যাপ্লিকেশনটা বানাচ্ছেন এটার প্রাইমারি ল্যাঙ্গুয়েজ কি। ওকে, এটা একটা স্ট্যান্ডার্ড, এটা আমাদেরকে ফলো করতে হবে। তো যেহেতু হচ্ছে আমরা প্র্যাকটিস করতেছি, ম্যাক্সিমাম যা আসবে সবই হচ্ছে কি ইংলিশে আসতে পারে, তা আমি এখানে লিখে দিলাম ইএন। ওকে, তাহলে এটা আজকে আমরা ফলো করবো, এটা স্ট্যান্ডার্ড শেষ। এরপরে HTML এর ভিতরে আমাদের কি কি আসবে, দুটো অংশ আসবে, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে যে বডি। তাহলে হেড আমরা শুরু করলাম, হেড শেষ করলাম, এরপরে বডি শুরু করলাম, বডিও
শেষ করলাম, ডান। হেডের মধ্যে দুইটা অংশ আসে, আপাতত দুইটা, আমরা আরও পাবো। আমি বলছিলাম কি হেডের মধ্যে কিছু সেন্সিটিভ ডাটা থাকে, যেমন হচ্ছে কি ওয়েবসাইটের নাম, ওয়েবসাইটের ওনারের ইনফরমেশান, ওই ওয়েবসাইটের ইনফরমেশান, যে ওয়েবসাইটটা কি কে তৈরি করছে, কেন তৈরি করছে, ওয়েবসাইটে ইউজার কী ধরনের কন্টেন্ট পাবে, ওই ওয়েবসাইটের সাথে বা অ্যাপ্লিকেশনের সাথে অন্য কোন ওয়েবসাইট রিলেশন আছে বা কার কার রিলেশন আছে, কার রিলেশন নাই, কে এই ওয়েবসাইট ভিজিট করতে পারবে, কে ভিজিট করতে পারবে না, এই ধরনের সেন্সিটিভ ডাটাগুলো থাকবে হচ্ছে হেডের মধ্যে। আর আমরা ওয়েব পেজের আউটপুটে যা কিছু দেখতে চাই, ওয়েব পেজের অ্যাপ্লিকেশনের আউটপুটে যা কিছু দেখতে চাই, এগুলো সব থাকবে কোথায়? বডির মধ্যে। ওকে, এটা একটা খেয়াল রাখতে হবে। আজকে অনেকে দেখলাম যে হচ্ছে যে আমরা হেড বডির মধ্যে যেসব যেমন H1 ইউজ করি, পি ইউজ করি, এগুলো অনেকে দেখতেছে হেডের মধ্যে ইউজ করে ফেলতেছে। এটা রং। HTML এ অনেক কিছু আপনি ভুল করলে আউটপুট দিয়ে দিবে, কিন্তু এই যে HTML এর যে ভালো মানসিকতা, এটার তো সুবিধা নেওয়া যাবে না। ওটা সুবিধা নিলে আমাদের কোয়ালিটি নষ্ট হবে। আমাদের এমনভাবে কোড করতে হবে যে ও ভুল ধরুক আর না ধরুক, আমাদেরকে কোয়ালিটি মেনটেন করে কোড করতে হবে, যেন হচ্ছে যে অন্য একজন ডেভেলপার, অন্য একজন হচ্ছে যে কোডার আমাদের কোডটার কোনো ভুল না ধরতে পারে। ওকে, তো হেডের মধ্যে আমরা কী কী পাচ্ছি? টাইটেল। টাইটেলটা হবে অলওয়েজ মিনিংফুল, শুধু টাইটেল না, আমরা ওয়েব নিয়ে কাজ করার সময়, প্রোগ্রামিং নিয়ে কাজ করার সময় আপনারা অলওয়েজ খেয়াল রাখতে হবে যে আপনারা যে কোড করতেছেন কোডগুলো মিনিংফুল হতে হবে, যে কন্টেন্ট দিচ্ছেন এই কন্টেন্টগুলো মিনিংফুল হতে হবে অলওয়েজ। ওকে, তো আপাতত আমরা একটা হোম পেজ বানাচ্ছি, এটার নাম দিলাম কি হোম পেজ। হ্যাঁ, হোম পেজ। ম্যাটার শুরু করলাম UTF-8, এটা ছোট হাতে লিখলেও কোনো দোষের কিছু নাই। এবারে বডি। প্রথমে বলছিলাম কি আমাদের এখানে 5টা কি থাকবে? সেকশন থাকবে, অ্যাঙ্কর থাকবে। এ শুরু করলাম, শেষ করলাম, এর ভিতরে কন্টেন্ট আসবে কি সেকশন 1। আর এটা হচ্ছে কেন? ক্লিকেবল করার জন্য। আমরা যদি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে হাইপারমেরাস না দিই, এটা জীবনে ক্লিকেবল হবে না। ওকে, আমি এবার লিখলেই একটা অ্যাঙ্কর ট্যাগ ক্রিয়েট হয়ে গেল। আমি কোনো লিঙ্ক দিলাম না, একটা অ্যাঙ্কর ট্যাগ 2টা 3টা 4টা এবং 5টা, জাস্ট কপি পেস্ট করলাম, কাজ শেষ। 2 3 4 এবং 5, ডান। বলছিলাম একটা HR দেন একটা। হ্যাঁ, এবার আমরা একটা HR দিয়ে দিই। অনেকে হচ্ছে যে এই আমরা এরপর হচ্ছে কি আমি পরটা তারপরে বলতেছি। এরপর আমি একটা কি চাচ্ছিলাম H1, চাচ্ছিলাম আমি একটা আপনাদের কাছ থেকে H1 শেষ করি। হ্যালো ওয়ার্ল্ড। এবার চাচ্ছিলাম কি একটা পি দেন, পি এর একটা কন্টেন্ট থাকবে, যেমন হচ্ছে আমি এখানে লোরেম অপশনটা নিয়ে নিই আপাতত। এই যে দেখেন এখানে আরেকটা জিনিস কারেকশন দেওয়ার মতো আছে। দেখেন অনেকে এটা একটা ছোট টেক্সট না, এটা একটা, এই ছোট টেক্সটগুলোর ক্ষেত্রে এই স্টার্টিং এবং এন্ডিং ট্যাগ যদি থাকে, ছোট টেক্সটের ক্ষেত্রে, ছোট কন্টেন্টের ক্ষেত্রে যদি স্টার্টিং এবং এন্ডিং ট্যাগ থাকে, এই এন্ডিং ট্যাগটাকে হচ্ছে যে এইভাবে এন্টার দিয়ে নিচে নেওয়ার দরকার নেই। যদি ছোট কন্টেন্টের ক্ষেত্রে স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ থাকে, তাহলে এন্ডিং ট্যাগটাকে আপনার হচ্ছে যে এভাবে এন্টার দিয়ে নিচে নেওয়ার কোনো দরকার নেই, এগুলোরে পাশাপাশি রাখেন, তাহলে দেখতে ভালো লাগে। ওকে, আর বড় টেক্সট যদি আসে তাহলে, এবং ওই টেক্সটটা যে ট্যাগের মধ্যে বসছে তার যদি কি স্টার্টিং এবং এন্ডিং থাকে, আপনারা চাইলে কি সরাসরি এভাবে লিখে দিতে পারেন কোনো, আর অথবা যদি বলেন যে না আমি একটু সুন্দর করব, তাহলে এভাবে মাঝখানে এনে একটা ট্যাব দিয়ে তারও লিখতে পারেন। কথা বলছে সবাই? এগুলো একটু যত্ন করলেন, এগুলো একটু যত্ন করেন, যত্ন করলে আপনারা কোডে ভালো আউটপুট দিবে। এরপরে যেটা বলার ছিল আর কি, অনেকে এই কোড বোঝার সুবিধার জন্য হচ্ছে এখানে আমরা স্পেস দিচ্ছি। হ্যাঁ, স্পেসটা একটু বুঝে দিলে দোষের কিছু নাই। যেমন দেখেন আমি হচ্ছে যে অ্যাঙ্কর ট্যাগ শেষ হলো, আর এখানে একটা স্পেস দিচ্ছি, এইচআর শেষ একটা স্পেস দিচ্ছি, মানে অ্যাঙ্কর ট্যাগগুলো একটা এরিয়া আমি কাউন্ট করে নিচ্ছি, এইচআরকে আরেকটা এরিয়া কাউন্ট করে নিচ্ছি, মানে একটা সেকশন আমার জন্য। H1P একটা সেকশন, তাহলে এটার পর একটা স্পেস দিলাম, এইচআর একটা সেকশন, এটার পর একটা স্পেস দিলাম, তাহলে কোডটা দেখতে সুন্দর লাগে, এক একটা এরিয়া কি আলাদা হয়ে গেল। এইভাবে স্পেসগুলো দেন, কোনো সমস্যা নেই। যদি আপনি এরকম করেন যে এর পর একটা স্পেস, এটার পর একটা স্পেস, এটার পর একটা স্পেস, এখানে এসে 3-4টা স্পেস, তাহলে জিনিসটা খারাপ, বেশটা আনপ্রফেশনাল হয়ে গেল। যদি আপনি গোছায় কাজ করতে পারেন তাহলে স্পেস দিলেও বা আমরা যদি একটা ফাঁকা রাখে সেটাও কি দোষের কিছু না। খেয়াল থাকবে কথাটা? ওকে ফাইন। একটা এইচআর নিলাম, এরপরে বলছিলাম কি একটা কি নিতে, আইফ্রেম নিতে, রাইট? আইফ্রেম শুরু করলাম,
আই ফ্রেম শেষ করলাম। ওকে, আই ফ্রেমের মধ্যে সোর্স লাগবে আমাদের কোনো যে কোনো লিঙ্ক বলে দেওয়ার জন্য। তো আমরা হচ্ছে কালকের কোনো একটা ফাইল থেকে এখানে এসে লিঙ্ক বলে দিব। এরপর হচ্ছে বলছিলাম কি, রাইট, আই ফ্রেমের উইডটা 1000 দিতে বলছিলাম, 1000 পিক্সেল। এরপরে বলছিলাম কি এখানে কি একটা ভিডিও ট্যাগ আনতে। ভিডিও ট্যাগ কি আমাদের শুরু করতে হবে, শেষ করতে হবে। আর ভিডিও ট্যাগের মধ্যে আমাদের কিছু কি লাগবে, অ্যাট্রিবিউট লাগবে, মাস্ট বি, যেমন হচ্ছে কি কন্ট্রোলস, এটা মাস্ট বি লাগবে। আর বাকিগুলা লাগলে দিব, না লাগলে দেওয়ার দরকার নেই। ওকে, আর ভিডিও ট্যাগের মধ্যে সরাসরি কখনোই আমাদের কি আসবে না, ভিডিও যে সোর্সটা এটা সরাসরি কখনোই আসবে না, অডিও যে সোর্সটা এটা সরাসরি কখনোই আসবে না। এটার জন্য আমাদের একটা ট্যাগ ইউজ করতে হবে, তার নাম হচ্ছে কি সোর্স। সোর্স ট্যাগ, এই ট্যাগের কোনো ক্লোজিং নাই, কোনো এন্ডিং নাই, এটা একটা ট্যাগ, সিঙ্গেল ট্যাগ এটা। হ্যাঁ, ওকে ফাইন। আবার এই ট্যাগের মধ্যে সোর্স দেওয়ার জন্য আমাদের ইউজ করতে হবে কি সোর্স। ওকে, এরপরে এটার মতো করে একটা আমাদের কি লাগবে, অডিও ট্যাগ লাগবে। সেম টু সেম জিনিসটা আমি কপি করলাম, কপি করে এখানে জাস্ট অডিওর জায়গায় বসাতে, ভিডিওর জায়গায় বলে দিচ্ছি কি অডিও, আর এটুক লিখলেই আমাদের কাজ ডান। এটুকু সবাই করতে পারছেন না? ওকে, আমার সাথে যদি কারোর নাম মিলে, আগে যদি অ্যালমোল থাকে একটু মিলাই নিন, কাজ শেষ। এবার জাস্ট আমি হচ্ছে গতকালকে যে রিসোর্স ফাইলগুলো ছিল আর কি আমার কাছে, ফাইল এটার মধ্যে হচ্ছে আমার কি ওই যে অডিও ভিডিওগুলো আছে, জাস্ট আমি এটা নিচ্ছি, নিয়ে এখানে দিচ্ছি। ওকে, দিয়ে এটার একটা আমি লিঙ্ক করে দিচ্ছি ভিডিও। এখানে আমি দিচ্ছি কি ফাইল, ফোল্ডারের নাম, ফাইলটা হচ্ছে কি এই ফোল্ডারের নাম। দেন এখান থেকে ভিডিওটা নিচ্ছি উইথ এক্সটেনশন বা ফরম্যাট, শেষ। এরপর হচ্ছে ফাইল অডিওর মধ্যে দিচ্ছি, এবং এখানে এসে বলে দিচ্ছি কি এই কাজ শেষ না আমাদের, অডিওর জন্য কাজ শেষ। হয়তো একটু রিফ্রেশ করি একটু, দেখেন চলে আসছে। সিম্পল জিনিস। ওকে, আর আপনি চাইলে কিন্তু লুপ ইউজ করতে পারেন, চাইলে মিউট ইউজ করতে পারেন, এগুলা চাইলে একটা হাইড্রোড ইউজ করতে পারেন ভিডিওর মধ্যে, কোনো প্রবলেম নাই। এবারে হাইপার রেফারেন্সের মধ্যে আমরা চাইলে যে কোনো কিছু ইউজ করতে পারি। লাইক আমি যদি চাই যে এই ভিডিওটা দিয়ে দিব, তাহলে সেটাও কি পসিবল, যা দিবেন সেটাই চলবে, যা দিবেন। এখানে আমরা কোনো ইমেজের লিঙ্ক দিতে পারবো, কোনো ভিডিওর লিঙ্ক, অডিওর লিঙ্ক, কোনো ফাইলের লিঙ্ক, কোনো ওয়েবসাইটের লিঙ্ক, যে কোনো কিছু দিতে পারেন, নো প্রবলেম। এবং কালকে আমরা ইউজ করছিলাম কি ওই যে রেজাল্টের সাইট, রাইট? না, আই ফ্রেমের মধ্যে আলাদা করে অডিও ভিডিও কিছু বলে দেওয়ার দরকার নেই, মানে যেটা দিবেন সেটাই কাজ করবে, যে দিন এইভাবে কাজ করবে। ও আচ্ছা আচ্ছা, না না লাগবে, আপনার যখন হচ্ছে ভিডিও দরকার সেটা ভিডিওর ট্যাগের জন্য স্পেসিফিক যদি হয় আর কি, যে এটা আমার ভিডিওর জন্যই হবে, এরকম স্পেসিফিক হলে আপনি সেটাই ইউজ করতে পারেন, স্পেসিফিক মিনিংফুল ট্যাগটা ইউজ করতে পারেন। এই ওয়েবসাইটটা চলে আসলো। হ্যাঁ, এটা একটা হাইট দিয়ে দিতে পারেন, তাহলে হাইট দিলে এটা একটু দেখতে ভালো লাগবে। ওকে ডান। হ্যাঁ, তাহলে পুরো ওয়েবসাইটটা চলে আসছে আমাদের কাছে। এরপরে অডিও এবং ভিডিও এরকম আরও অনেক, একটু শুনেন লাস্ট কথাটা শুনেন, এরপরে ব্রেক দিয়ে দিচ্ছি। অডিও এবং ভিডিও এর ইভেন হচ্ছে আরও অনেক ট্যাগ আছে, যেসব ট্যাগের মধ্যে হচ্ছে টাইপ ব্যাপারটা, টাইপ অ্যাট্রিবিউটটা কি মাস্ট বি ইউজ করতে হবে। অডিও এবং ভিডিও এরকম আরও অনেক কিছু ট্যাগ আছে, এই ট্যাগগুলোর মধ্যে টাইপ অ্যাট্রিবিউটটা মাস্ট বি ইউজ করতে হবে। এখন কথা হচ্ছে যে আমরা কখন বুঝবো যে আসলে টাইপ অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, কখন বুঝবো যে টাইপ অ্যাট্রিবিউট লাগবে না, এটাতে বোঝার ব্যাপার আছে একটা, রাইট? এখন দেখেন এই ট্যাগগুলো তো হচ্ছে যে আমরা শিখছি, আগে থেকে তো জানতাম না। অনেক আছে আমরা আগে থেকে শিখি না, যারা আগে থেকে জানতো তারাও জানার আগে জানতো না। অর্থাৎ সব কিছু নতুন করে কি আমরা শিখতেছি। যখন আপনি শিখতেছেন তখন একটা ইনস্ট্রাকশন পাচ্ছেন না, যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কীভাবে দিতে হয় বা ভিডিওর মধ্যে কীভাবে দিতে হয়। হ্যাঁ, অথবা যখন হচ্ছে আপনি W3 স্কুলে যাচ্ছেন, এখানে লিখতেছেন যে কি আপনি ভিডিও ট্যাগ শিখবেন, ভিডিও ট্যাগ সার্চ করতেছেন। হ্যাঁ, ভিডিও ট্যাগের মধ্যে ওরা কি লিখতেছে, ওরা বলতেছে যে হচ্ছে যে ভিডিও সোর্স লাগবে, অ্যাসেটস দিয়ে লিঙ্ক বলে দিতে বা টাইপ লাগবে। এই যে একটা ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশন দেখে আপনারা বুঝতে হবে যে কি কোন ট্যাগের মধ্যে টাইপ চাচ্ছে, কোন ট্যাগের মধ্যে টাইপ চাচ্ছে না। আপনি হচ্ছে দুনিয়ার ধারে ঘেটে ফেললেও দেখবেন যে হচ্ছে কোনো একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কোথাও আপনি টাইপ পাবেন না, তার মানে এখানে টাইপ লাগতেছে না। মানে অর্থাৎ হচ্ছে বোঝার উপরে হচ্ছে যে ইনস্ট্রাকশন, যে এরকম W3 স্কুলের মধ্যে রিলেভেল যে সাইটগুলো আছে এটাই আপনারা কি ইনস্ট্রাকশন দিচ্ছে যে হচ্ছে কোন ট্যাগটা কীভাবে লিখতে হবে, কোন ট্যাগের কী স্ট্যান্ডার্ড,
এরা যে ইনস্ট্রাকশন দিচ্ছে ওই যে স্ট্যান্ডার্ড বলে দিচ্ছে সেই স্ট্যান্ডার্ড মেনে আমাদেরকে কাজ করতে হবে। ওকে, যদি অডিও ভিডিওর মধ্যে ওরা বলতেছে কি টাইপ লাগবে, আর এই টাইপটা কিসের উপর ডিপেন্ড করে, এই টাইপটা ডিপেন্ড করে হচ্ছে যে ফাইলের ফরম্যাটের উপরে, ফাইলের এক্সটেনশনের উপরে। ওকে, এটার ফাইলের ফরম্যাট কি .mp4, তাহলে .mp4 থেকে এরা যে টাইপটাতে আছে এই টাইপটার নাম কি, এটা হচ্ছে মিডিয়া টাইপ বা মাইম টাইপ, মিডিয়া টাইপ বা মাইম টাইপ। তাহলে আপনার এটা মাইম টাইপ বা মিডিয়া টাইপ কীভাবে পেতে পারি, গুগলে আসেন, এখানে লিখে দিন কি mp4 মাইম টাইপ, তাহলে দেখবেন যে এখানে হয়তো ম্যাক্সিমাম কপাল ভালো থাকলে এখানে ডিরেক্টলি কি আপনারা টাইপটা বলে দিবে, অথবা কোনো এরকম ওয়েবসাইটের লিঙ্ক দিবে, সেই ওয়েবসাইটে যে আপনারা একটু খুঁজে নিতে হবে, এই সিম্পল জিনিস। তাহলে কার ক্লাসটা রিপিট হয়ে গেল, আবার হচ্ছে পিছনে যদি কারো কিছু ইস্যু থাকে সেগুলো অনেকটা কভার করার চেষ্টা করছি আমরা। আর এটা ছিল কি M4A, M4 এর হচ্ছে যে টাইপ কি মাইম টাইপ, M4A অডিও মাইম টাইপ, এই যে অডিও স্ল্যাশ M4A। ক্লিয়ার সবাই? ওকে ফাইন, তাহলে অ্যাডটুক গেল হচ্ছে গতকাল কাজ। এরপর আপনারা ব্রেকে চলে যান, ব্রেক থেকে এসে একটা কাজ করে দিবেন আমাকে, ব্রেক থেকে এসে একটা কাজ করবেন, সেই কাজটা দিয়ে যাচ্ছে আপনাদের। ওকে, আমাদের হচ্ছে রিকোয়ারমেন্ট ছিল যে এরপরে ইমেজ গ্যালারি। হ্যাঁ, আমি বলছিলাম কি আমাদের হচ্ছে যে এভাবে দুইটা রোতে আমাদের 8টা ইমেজ থাকবে এবং ক্লিক করলে ওই ইমেজগুলোতে হ্যাঁ ওপেন হবে এরকম একটা হেয়ার। হ্যাঁ, চলেন আমরা হচ্ছে যে ইয়া করে দিই, আমি এখানে আরেকটা ফাইল নিচ্ছি, এই index.html-টারে কপি পেস্ট করে দিচ্ছি। তাহলে এই যে আমাদের ওই স্ট্রাকচার যেগুলো আছে এগুলো আর আবার করতে হবে না আমাদের। হ্যাঁ, এটার নাম দিলাম কি gallery.html, শেষ। ওকে, এই গ্যালারিটা একটা ওপেন করে নেই। ওকে, আমাদের কিছু ইমেজ দরকার, ইমেজ ছাড়া তারা কাজ করা যাবে না, যেহেতু ইমেজ গ্যালারি বানাচ্ছি। আমার এখানে একটা ইমেজ আছে, এখানে একটা আছে, আমি ইমেজগুলো নিয়ে নিই। আগের হচ্ছে ফাইল থেকে আমি দুটো ইমেজ নিয়ে নিলাম আর কি। আমার একটা ফটো ফোল্ডার আছে, সেই ফটো ফোল্ডারের মধ্যে রেখে দিচ্ছি, কারোর প্রবলেম হলে আমার কাজটা দেখতে পারেন, আর না হলে আপনারা আপনার মধ্যে কাজ করতে থাকেন। আমি ইমেজ গ্যালারির জন্য টাইটেল দিচ্ছি একটা, H1 ক্লোজ, দেওয়া হচ্ছে কি ইমেজ গ্যালারি বা ফটো গ্যালারি। দেন ইমেজ বা ফটো আমরা কীভাবে নিতে পারি, জাস্ট সিম্পল আমরা জাস্ট কি ইমেজ আইএমজি যে ট্যাগটা আছে এটা ইউজ করে ভিতরে সোর্স বলে দিলে আমাদের কাজ শেষ। ইমেজ এসআরসি ইকুয়াল টু লোকেশন, যে ইমেজগুলো কোথায় আছে, আমাদের ইমেজগুলো আছে ফটো ফোল্ডারের মধ্যে। দেন এই একটার নাম হচ্ছে ডালিয়া, একটার নাম হচ্ছে রোজ। তো আমি রোজটারে নিচ্ছি প্রথমে, ফটো ফোল্ডার স্ল্যাশ রোজ একটু যদি দেই, এবং যদি আমরা আউটপুটে ফাইলটা ওপেন করি, যেমন হচ্ছে আমি এটা একটু এখানে ওপেন করে নিচ্ছি, যে আমার ইমেজটা চলে আসে, সিম্পল একদম, কাজ কিচ্ছু না। এরপরে বলছিলাম কি এই ইমেজ আপনার একটা আসলে আপনি 5টাও আনতে পারবেন, 10টাও আনতে পারবেন, সেটা বিষয় না। পরের স্টেপটা বলছিলাম কি ইমেজের উপর ক্লিক করলে, যে ইমেজের উপরে ক্লিক করবো সেই ইমেজটা পাশে ট্যাবে যে ওপেন হবে, যে ইমেজের উপরে ক্লিক করবো সেটা পাশে একটা ট্যাবে যে ওপেন হবে। এটার জন্য ইমেজগুলোকে ক্লিকেবল করতে হবে। ইমেজকে ক্লিকেবল করার উপায় কি, ইমেজটাকে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে রাখতে হবে, এরকম না বিষয়টা? ওকে, তাহলে আমরা কি করতে হবে, ইমেজ ট্যাগের আগে একটা অ্যাঙ্কর ট্যাগ নিব আমরা, আর এটা ইমেজ ট্যাগের পরে ক্লোজিং করতে হবে, এরকম মাঝখানে এসে ইমেজ ট্যাগটা বলে দিতে হবে শেষ। অ্যাডটুক করে আর যদি এখানে আমরা হাইপার ইমেজ বলে দিই, তাহলে ইমেজটা ক্লিকেবল হয়ে যাবে। এই যে ইমেজটা ক্লিকেবল, কিন্তু এই যে ইমেজটা ক্লিক করলে পাশের ট্যাবে যে ওপেন হবে, ক্লিক করলে পাশের ট্যাবে কি ওপেন হবে, এই ইমেজটা ওপেন হবে না। তাহলে এই হাইপারএমার্সের মধ্যে বলে দিতে হবে কি এই ইমেজের লিঙ্ক, আমরা কোনো একটা ক্লিকেবল পাথের উপরে ক্লিক করলে ওই পাতে কি ঘটবে, সে যেটা ঘটবে বা যে অ্যাড্রেসে যাবে ক্লিকটা, সেটা বলে দিতে হবে কোথায়, হাইপারএমার্সের মধ্যে। এমন যদি হতে হচ্ছে যে আমরা এই ইমেজের উপর ক্লিক করলে ফেসবুকে যাবে, তাহলে এখানে বলতাম কি ফেসবুকের লিঙ্ক। এখন ক্লিক করলে যেহেতু এই ইমেজের লিঙ্কে যাবে, তাহলে এখানে ইমেজের লিঙ্কটাই বলে দিতে হবে, শেষ। এরপরে বলছিলাম কি পাশে নতুন একটা ট্যাবে যে ওপেন হবে, পাশে নতুন ট্যাবে ওপেন হওয়ার জন্য এখানে ইউজ করতে হবে কি টার্গেট ইকুয়াল টু আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। আপনারা অনেকে দেখছি যে এটা আন্ডারস্কোর ব্ল্যাঙ্কটা সবসময় দিয়ে দিচ্ছেন, এটা সবসময় আমরা দিব না। যখন হচ্ছে যে কি আমাদের অ্যাঙ্কর ট্যাগের উপরে ক্লিক করলে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যে লিঙ্কটা থাকবে, এটা যদি এমন হয় যে কি পাশে নতুন একটা ট্যাব ওপেন হয়ে
পাশে নতুন একটা ট্যাব ওপেন হয়ে তারপরে অ্যাড্রেসটা কি ওপেন হবে, এখানে লোড হবে, তখনই আমরা কি দিব আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। আদারওয়াইজ এটা টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দেওয়ার দরকার নেই। কথাটা বুঝছেন সবাই? যখন হচ্ছে যে আমাদের এরকম কোন একটা লিঙ্কের উপরে ক্লিক করলে এটা পাশে একটা ট্যাব ওপেন হয়ে তারপরে এই লিঙ্কটা এখানে লোড হবে, এমন যদি হয় তাহলে আমাদের টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দরকার আছে, আদারওয়াইজ দরকার নেই। দেখেন আমার এটার কাজ শেষ, একটা যদি হয় আপনি 5টাও করতে পারবেন। না না, সবগুলোতে ব্ল্যাঙ্ক দেওয়া লাগে এখন, সবগুলোতে ব্ল্যাঙ্ক দিতে হবে, রাইট এখন লাগে। বাট নর্মালি হচ্ছে যে আপনার আগে দেখতে হবে যে আপনি যেটাতে ক্লিক করতেছেন এটা কি একই পেজ ওপেন হওয়ার মতো নাকি পাশে যে ওপেন হওয়ার মতো। যদি একই পেজের মতো ওপেন হওয়ার হয় তাহলে টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্কের দরকার নাই, আর যদি নতুন ট্যাবে ওপেন হওয়ার মতো হয় তাহলে অবশ্যই দিব। আর ইমেজ আপনার ট্যাগের মধ্যে বলছিলাম কি কিছু অ্যাট্রিবিউট মাস্ট বি ইউজ করতে হবে, কি কি অল্টার এবং টাইটেল। এটা অনেকে ইউজ করেন না, এটা ইউজ করেন যারা হচ্ছে করছেন তারা এটা ইউজ করেন, অল্টার এবং টাইটেল এই দুটো মাস্ট বি ইউজ করতে হবে। আর অল্টার টাইটেলের মধ্যে মিনিংফুল কিছু লিখতে হবে, যেমন এটা কি রোজের একটা ছবি, আমি দিলাম রোজ ফ্লাওয়ার, তো এখানে রোজ ফ্লাওয়ার লিখে রাখতেছি, শেষ। হ্যাঁ, এরপর হচ্ছে হাইট ওয়েট। আপনারা যদি ইমেজের হাইট ওয়েটটা কোনো একটা এডিটিং টুলস দিয়ে সাইজ করে নিয়ে আসেন তাহলে হয়ে গেল। আর যদি বলেন যে না আমি এডিটিং টুলস দিয়ে সাইজ করতে পারবো না, এখানে করবো, তাহলে আমরা এখানে কি উইড এবং হাইট দুইটা অ্যাট্রিবিউট আমরা ইউজ করে দিতে পারি। যেমন এটা উইড দিলাম, কথার কথা আমি কি 250 পিক্সেল, এবং ATI/GST হাইটও দিলাম মনে করেন 250 পিক্সেল। হ্যাঁ, ডান। তাহলে অ্যাড টু কাজ করলে আমাদের এটা ডান। তা আমি এখানে একটা দিলাম, 2টা 3টা 4টা, হ্যাঁ যদি দিই তাহলে আমার এটা হয়ে যায়, 4টা চলে আসছে এখানে পাশাপাশি। আবার আমি এই 4টা কপি করে যদি নিচে দিয়ে দিই, এখানে একটা এই 4 দিলাম আমি এটা ব্রেক দেওয়ার জন্য, এরপর আবার এখানে আবার 4টা দিয়ে দিলাম, মাঝখানে একটা এই 4 দিলাম ব্রেক আনার জন্য। দেখেন এখানে 4টা এখানে 4টা হয়ে গেল, যেটাতে ক্লিক করে সেটা কি পাশের নতুন ট্যাবে দিয়ে ওপেন হবে, যেটাতে ক্লিক করে সেটা পাশের নতুন ট্যাবে দিয়ে ওপেন হবে, শেষ। সিম্পল জিনিস, এটা করে ফেলেন সবাই। কোডটা কিন্তু শুরুতে কিন্তু বেশি থাকে না, যদি আপনি গোছায় কোড করেন। এখানে কোড হয়েছে আমাদের কত লাইন, এখানে 38 লাইন, যদি 38,000 লাইনে হয় এটা কিন্তু বেশি একটা ঝামেলার না, যে গোছায় কোড করেন আর কি, যাতে খুব সহজে রিড যদি করা যায় আপনি আরামসে কাজ করতে পারবেন। ওখানে করে ফেলেন সবাই। ওকে, আমাদের একটা ইমেজ গ্যালারি হলো, একটা হচ্ছে কি ইন্ডেক্স ফাইল হলো আর কি। আচ্ছা, এখন মনে করেন যে এটা আপনার একটা ওয়েবসাইট, একটা অ্যাপ্লিকেশন, ওয়েট, এটা হচ্ছে যে গ্যালারি। হ্যাঁ, আমি এখানে টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি, গ্যালারি। ওকে, এটা গ্যালারি, এটা হোম পেজ। এবার মনে করেন এই দুইটা হচ্ছে সেম ওয়েবসাইট, কথার কথা দুইটা হচ্ছে আমি একটা ওয়েবসাইট করতেছি, একটা ওয়েবসাইটের মধ্যে দুইটা ফাইল আছে, একটা ফাইলের নাম হচ্ছে কি গ্যালারি, আর একটা ফাইলের নাম হচ্ছে যে ইন্ডেক্স। কথা ক্লিয়ার? একটা ওয়েবসাইট করতেছে, দুইটা ফাইল আছে, একটা নাম হচ্ছে ইন্ডেক্স, একটা হচ্ছে যে গ্যালারি। এবার হচ্ছে যে আমরা যে মনে করেন যে এই যে কোনো ওয়েবসাইটে যাই, যেমন এখানে একটা ওয়েবসাইট ওপেন ছিল না, এটা একটা ওয়েবসাইট, তারপর আরেকটা ওয়েবসাইট ছিল, এটা ছিল। হ্যাঁ, আমরা যে কোনো ওয়েবসাইটে গেলে আপনার সরাসরি কোনো একটা পেজ ওপেন হয়ে যায় না, যে কোনো ওয়েবসাইটে গেলে আপনি খালি এখানে ইউআরএল লিখবেন, এখানে একটা পেজ কি লোড হয়ে যায়। এমনকি কখনো দেখছেন কোনো একটা ইউআরএল গেলে এইভাবে সবগুলো ফাইল দেখায়, যে আপনি যেখানে এটাতে ঢুকবেন, এটা ক্লিক করলে ওটাতে ঢুকে, এরকম কোথাও দেখছি আমরা। আমরা দেখি হচ্ছে যে কি যে কোনো ইউআরএল গেলে সরাসরি একটা পেজ লোড হয়, যে কোনো একটা পেজ লোড হয়। প্রথমে যে পেজটা লোড হয় এটার কি বলে জানেন আপনারা? এটার বলা হয় হোম পেজ। এটা বলা হয় কি হোম পেজ। হোম পেজ এটা আমরা নর্মালি ইউজাররা বলি আর কি, কিন্তু কোডিং এর ভাষায় এটা একটা নাম আছে। আমাদের ইউজারদের জন্য এটা হচ্ছে কি হোম পেজ, কিন্তু এটা কোডিং এর জন্য বা সিস্টেমের জন্য বা সার্ভারের জন্য এটার একটা নাম আছে, সেটা হচ্ছে যে ইন্ডেক্স। সেটা হচ্ছে কি ইন্ডেক্স। এবার এখানে যদি আপনি পিএইচপিতে করেন তাহলে এটা ডট পিএইচপি হতে পারে, পাইথনে গুলো ডট পিওয়াই হতে পারে, এচটিএমএল গুলো ডট এচটিএমএল হতে পারে। কিন্তু আপনি কোনো একটা ডোমেন নেম লিখলে সরাসরি প্রথমে যে ফাইলটা আসবে এটা যদি আপনার হোম পেজ হয় তাহলে সে ফাইলটার নাম অবশ্যই হতে হবে ইন্ডেক্স। দ্যাট মিনস কি দাঁড়ালো, হোম পেজ ইকুয়াল টু ইন্ডেক্স। হোম পেজ ইকুয়াল টু কি ইন্ডেক্স। তার মানে হচ্ছে যে আপনার যদি একটা প্রজেক্ট থাকে, সেই প্রজেক্টে যেটা হোম পেজ হবে আপনার, সেই হোম পেজের নাম কি হবে তাহলে ইন্ডেক্স। যদি ইন্ডেক্স ফাইল থাকে তাহলে আপনার সাইটটা লোড হলে সাথে সাথে কি হোম পেজটা এখানে ওপেন হবে। আর যদি আপনার কাছে যদি ইন্ডেক্স ফাইল না থাকে
তাহলে যখন হচ্ছে যে এটা আপনি সার্ভারে তুলবেন, এভাবে ইউআরএল আপনি হিট করবেন, অথবা ইউআরএলটা আপনি কি ব্রাউজারে দিয়ে এন্টার দিবেন, তখন এটা এইভাবে লিস্ট আকারে দেখাই দিবেন। তখন হচ্ছে ইউজার বা যে কেউ আপনার কি এখানে সব স্ট্রাকচার দেখে যাবে, কি কি আছে এখানে, কি কি নাই সবই দেখে যাবে। তাহলে এটা তো প্রফেশনাল হলো না জিনিসটা। তাহলে এখন থেকে খেয়াল রাখতে হবে কি, আপনার ওয়েব পেজে অ্যাপ্লিকেশন নিশ্চয়ই একটা হোম পেজ থাকবে, সেটা যেরকমই হোক, সেই হোম পেজটা যদি হচ্ছে আপনি চান যে এভাবে ইউআরএল হিট করলে সরাসরি ওইটাই আসবে, তাহলে সেটার নাম হতে হবে কি index.html। ক্লিয়ার সবাই? ওকে ফাইন। অনেকে হচ্ছে যে এটা বোঝার পরে অনেকে হচ্ছে ভুল করবে কালকে থেকে এরকম যে হচ্ছে এই ফাইলের নাম অনেকে দিয়ে দিব হোম, যেহেতু বলছে হোম পেজ, আবার কেউ দিয়ে দিব হোম পেজ, কেউ দিয়ে দেবে মেন। এরকম করা যাবে না। যদি আপনি চান আপনার যে পেজটা হোম পেজ হিসেবে আপনি রাখবেন, ডোমেনে ক্লিক করলে সাথে সাথে যে পেজটা আসবে সেটার নাম হবে অলওয়েজ ইন্ডেক্স। এবার ফরম্যাট বা এক্সটেনশন কি হবে সেটা ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করবে যে আপনি কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ করতেছেন আপনি। ক্লিয়ার সবাই? এটা একটা কথা। এরপরে এখানে আমাদের ইন্ডেক্সে আসেন। এখন এটা হচ্ছে আমাদের কাছে হোম ফাইল, এটা হচ্ছে আমাদের কাছে এখন হোম ফাইল, হোম পেজ বা কি ইন্ডেক্স ফাইল। এই হোম পেজ বা ইন্ডেক্স ফাইলের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ। আপনারা যে কোনো অ্যাড্রেসে গেলে, আমরা ডোমেনে যখন হিট করি, যে কোনো আপনার ওয়েব অ্যাড্রেসের ডোমেনে যখন আমরা হিট করি, প্রথমে যে পেজটা আসে এই পেজটাকে বলা হয় ল্যান্ডিং পেজ, এই পেজটাকে বলা হয় হোম পেজ। ক্লিয়ার? প্রথমে যে পেজটা আসে এটা কি নরমালি হচ্ছে যে এটারে বলা হয় আপনার এটা হচ্ছে হোম পেজ। ওকে, হোম পেজ। আরেকটা নাম আছে হচ্ছে ল্যান্ডিং পেজ। দুটো একই, যেটা হোম পেজ সেটা একই ল্যান্ডিং পেজ। হ্যাঁ, এবার এই দুইটা পেজ নিশ্চয়ই আপনি হচ্ছে যে চান যে হচ্ছে কি একটা পেজ প্রথমে আসুক সেটাই হোম পেজ, নিশ্চয়ই আপনি চান যে কি একটা পেজ প্রথমে আসুক বা হচ্ছে ইউআরএল হিট করলেই আসুক সেটা হচ্ছে কি ল্যান্ডিং পেজ। যে পেজটা আপনি যাচ্ছেন হোম পেজ হিসেবে রাখবেন, যে পেজটা আপনি যাচ্ছেন হচ্ছে কি ল্যান্ডিং পেজ হিসেবে রাখবেন, সেই পেজটার বা সেই ফাইলটার নাম হবে ইন্ডেক্স। এই হলো কথাবার্তা। ক্লিয়ার সবাই? আর ফরম্যাট কি হবে সেটা ডিপেন্ড করে ল্যাঙ্গুয়েজের উপর, আপনি কি ল্যাঙ্গুয়েজে কাজ করতেছেন। ওকে, এবার হোম পেজের ক্ষেত্রে আর কোনো থিওরি নাই, হোম পেজের ক্ষেত্রে থিওরি শেষ। ল্যান্ডিং পেজের ক্ষেত্রে আরেকটা থিওরি আছে। একটা থিওরি বললাম কি, আপনি যখনই কোনো একটা ইউআরএল হিট করবেন, প্রথম যে পেজটা আসে সেটার নাম হচ্ছে কি ল্যান্ডিং পেজ। ওকে, এবার ল্যান্ডিং পেজের ক্ষেত্রে আরেকটা থিওরি আছে। কিছু কিছু হচ্ছে যে আপনার এই আপনি যখন আপনারা যখন হচ্ছে যে প্রফেশনাল লাইফে যাবেন, ফ্রিল্যান্সিং করবেন অনেকে, তারা দেখবেন যে অনেক কথা শুনছে ভাই আমার একটা ল্যান্ডিং পেজ বানাই দেন, অথবা অনেক রিকোয়ারমেন্ট দেখবেন যে ল্যান্ডিং পেজের রিকোয়ারমেন্ট, যে শুধু ল্যান্ডিং পেজ বানাচ্ছে আর কিছু না, শুধু কি ল্যান্ডিং পেজ। ওখানে ল্যান্ডিং পেজ বলতে বোঝাচ্ছে হচ্ছে সিঙ্গেল পেজকে বোঝাচ্ছে। যে হচ্ছে মনে করেন কোনো একটা লোক সে হচ্ছে যে আলি এক্সপ্রেসের প্রোডাক্ট নিয়ে বিজনেস করে বা আলিবাবার প্রোডাক্ট নিয়ে বিজনেস করে, তার একটা সিঙ্গেল পেজ দরকার। সেই পেজে হচ্ছে যে সে আলিবাবা থেকে প্রোডাক্ট নিয়ে এনে জাস্ট রেফারেল হিসেবে রাখে, ওখান থেকে ক্লিক করলে আমরা যদি একটা গ্যালারি বানালাম না, তার পেজে এইভাবে কি ইমেজগুলো শো করে অথবা হচ্ছে প্রোডাক্টগুলো শো করে, কেউ ক্লিক করলে এটা আলিবাবার ওয়েবসাইটে চলে যায়। এটা বলে রেফারেল সিস্টেম বলে আর কি, রেফারেল। হ্যাঁ, এ ধরনের পেজ বানায় এরা, ওগুলোর বলা হয় ল্যান্ডিং পেজ। মানে সিঙ্গেল পেজের মনে করেন যে পুরো একটা ওয়েবসাইট অনেকগুলো পেজ নাই, শুধুমাত্র আছে কয়টা পেজ, একটা পেজ। এরকম অনেক ওয়েবসাইট দেখবেন যে ওয়েবসাইটগুলোতে শুধু একটা সিঙ্গেল পেজ থাকে, ওগুলোকে বলা হয় ল্যান্ডিং পেজ ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ। যেহেতু শুধুমাত্র একটাই পেজ আছে, এটা বলা হয় কি ল্যান্ডিং পেজ ওয়েবসাইট। যদি আপনারা তাহলে যেটা কথাটা মানে যেটা দাঁড়াচ্ছে আর কি, আপনার কেউ যদি বলে যে ভাই আমার একটা কি ল্যান্ডিং পেজ ওয়েবসাইট করে দিতে হবে, তার মানে সে বোঝাচ্ছে হচ্ছে একটা সিঙ্গেল পেজের ওয়েবসাইট আপনার করে দিতে হবে। কথা ক্লিয়ার? এখানে অনেক কন্টেন্ট থাকতে পারে, পেজটা অনেক লম্বা হইতে পারে, কিন্তু পেজ হবে কয়টা, একটা। আর যে বলা যায় ভাই আমার একটা ওয়েব অ্যাপ্লিকেশন করে দিতে বা ওয়েবসাইট করে দিতে হবে, তাহলে এখানে অনেক ওয়েব পেজ থাকতে পারে, কোনো সমস্যা নাই। আর যদি সে যদি বুঝে শুনে এসে বলে যে ভাই আমার একটা কি ল্যান্ডিং পেজ করে দিতে হবে, তার মানে এখানে শুধুমাত্র একটা মাত্র পেজ থাকতেছে। ক্লিয়ার সবাই? যেহেতু নর্মালি দেখেন আমি বললাম কি একটু আগে, আমরা যে কোনো ওয়েব অ্যাড্রেসে গেলে প্রথমে হিট করলে যে পেজটা সেটার নাম হচ্ছে হোম পেজ বা ল্যান্ডিং পেজ। এরপরে বললাম কি আপনারা যদি বলা হচ্ছে যে ল্যান্ডিং পেজ করে, তার মানে ওখানে একটা পেজে থাকতেছে, তার মানে কি ইউআরএল হিট করলে যে পেজটা আসবে শুধুমাত্র ওই পেজটাই, আর কোনো পেজ নাই। তাহলে ক্লিয়ার? আবার হচ্ছে মানুষের সাথে রিকোয়ারমেন্টের শেষ নাই, সে ল্যান্ডিং পেজ করায় তারপর আপনারা বলতে পারে ভাই এখানে একটা কন্ট্যাক্ট পেজ না থাকলে হচ্ছে না, একটা অ্যাবাউট পেজ না থাকলে হচ্ছে না, হ্যাঁ তারপর একটা গ্যালারি না থাকলে হচ্ছে না, তখন আসলে আস্তে আস্তে কি বাড়তে থাকবে। কথা ক্লিয়ার? ওকে ফাইন, তাহলে এটার হিস্টরি শেষ।
এরপরে আরেকটা হিস্টোরি দেখি আমরা। আমাদের যে হোম পেজটা ছিল দেখেন, হোম পেজের মধ্যে 5টা আমাদের কি অ্যাঙ্কর ট্যাগ আছে। অ্যাঙ্কর ট্যাগগুলো আমরা সাজালে এভাবে আমরা দেখি। পিছনে যারা আছে একটা খেয়াল করেন। ওকে, এই যে একটা ওয়েবসাইট আছে এখানে W3 স্কুল, মনে করেন আমি HTML এ গেলাম। HTML এ যাওয়ার পরে এখানে একটা মেনু বার আছে না? এই মেনু বারগুলোতে ক্লিক করলে কি হয়? এটাতে ক্লিক করলে CSS এ যেতে পারে, এটাতে ক্লিক করলে কি জাভাস্ক্রিপ্টে যেতে পারে। এই যে মেনু বারটা যে সিস্টেমে করা না, এটাও কিন্তু এক সিস্টেমে করা। এই অ্যাঙ্কর ট্যাগ দিয়ে এখানে যে পাশাপাশি বসলো না, এটাও এখানে আসলে পাশাপাশি বসে আছে। এটার মধ্যে CSS দিয়ে আমি ডিজাইন করছে দেখে এটা এরকম, এটার মধ্যে কোনো CSS না দেখে এখানে কি দুর্ভিক্ষ লেগে আছে এটা। ওকে, তাহলে হচ্ছে যেটা আমরা বুঝতেছি সেটা হচ্ছে যে অ্যাঙ্কর ট্যাগ অথবা মেনু বার করতে গেলে আপনার অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হবে। মেনু বার করতে গেলে কি লাগবে? অ্যাঙ্কর ট্যাগ লাগবে। আমাদের এটারে আমরা এখানে একটা মেনু বার বলতে পারি, শুধু একটা স্ট্রাকচারাল মেনু বার বলতে পারি। ওকে, এইখানে যেরকম হচ্ছে ক্লিক করলে CSS আছে, জাভাস্ক্রিপ্টে যাচ্ছে, আমরা চাইলে এরকম করতে পারবো না। জাস্ট কি করতে হবে, আপনার কাছে যদি 5টা পেজ থাকে, যে বা একটা জাভাস্ক্রিপ্টের, একটা হলো কি PHP-র, একটা হলো CSS এর, তাহলে আপনি ওই পেজগুলো লিঙ্ক দিয়ে দিবেন, তাহলে হয়ে যাচ্ছে নাকি? ওকে, তাহলে এখন একটু দেখেন তো, এখন আমাদের কাছে এখানে একটা পেজ আছে না, একটা gallery.html। এখন যদি আমি চাই যে হচ্ছে যে কি এখানে এটাতে ক্লিক করলে gallery.html এ যাবে, তাহলে কি করতে হবে আমাদেরকে? যে এখানে মনে করেন যেটা নামের নাম দিলাম, কথার কথা হচ্ছে কি গ্যালারি। তাহলে এখন কি এটা একটু মিনিংফুল হচ্ছে না যে এটা কি গ্যালারিকে চাচ্ছে, এটা একটা বিষয়। অথবা এটাতে ক্লিক করলে গ্যালারি পেজে যাবে, তাহলে আমাদের কি করতে হবে এখানে? gallery.html। এবার একটু বলেন তো আমাকে আপনারা, আমি এটার আগে কোনো ফোল্ডার নাম লিখলাম না কেন? কারণ হচ্ছে যে ওয়েব ফাইলটা যে লোকেশন থেকে কি এক্সিকিউট হচ্ছে, ওয়েব ফাইলটা যে লোকেশন থেকে রান হচ্ছে, সে একই লোকেশনে আমার কি আছে? gallery.html আছে। এটার জন্য আমার কি ফোল্ডার থেকে বের হওয়া লাগতেছে না, ইভেন এটার জন্য কোনো অন্য ফোল্ডারে কি ঢুকতেও হচ্ছে না। ওকে, যদি হচ্ছে যে আপনি দেখবেন হচ্ছে কি আপনার কোড করার সময়, কাজ করার সময় দেখবেন যে হচ্ছে ওয়েব ফাইলগুলো কোত্থেকে রান হচ্ছে। ওয়েব ফাইলগুলো যেখান থেকে রান হচ্ছে সেখানে আপনার সব কিছু, আগে পরে কিছু দেখতে হবে না। যে এবার ওয়েব ফাইল থেকে সামনের দিকে যাবেন না পিছন দিকে যাবেন, এটা পরের ব্যাপার। ওকে, তাহলে একটা দেখেন, এভাবে যদি আমি কোডটা করি, এখানে যদি আমি কি gallery.html টা বসাই দিয়ে আমি ফাইলটা সেভ করি, তাহলে পরবর্তী স্টেপে কি হবে? এখানে ক্লিক করলেই গ্যালারি পেজে চলে আসবে। দেখেন খুব সহজ জিনিস, ক্লিক করলাম আর কি গ্যালারি পেজে চলে আসছে। এখন দেখেন তো, আমি যদি এখান থেকে CSS এ আসি, এরপরে আমি আবার HTML দিতে পারতেছি না নাকি? আমি HTML পেজ থেকে CSS এ আসলাম, এরপর আবার কি আমি HTML পেজে যেতে পারতেছি না? কিন্তু আমাদের এখানে দেখেন, আমি হোম পেজ থেকে গ্যালারিতে আসলাম, কিন্তু গ্যালারি থেকে হোম পেজে যেতে পারতেছি। তাহলে উপায় কি? রাইট, এই ন্যাপবারটা হচ্ছে যে আমার হোম পেজেও থাকতে হবে, সেম ন্যাপবারটা সেম লিঙ্ক নিয়ে আমাদের এই গ্যালারিতে থাকতে হবে। কথা বুঝা গেছে? দেখেন আমি আবার আগে থেকে রিপিট করতেছি। আমাদের এখানে হোম পেজে হচ্ছে যে একটা ন্যাপবার আমরা করছি, এটা তো ক্লিয়ার সবাই? ওকে, হোম পেজে ন্যাপবার করার কারণে সুবিধা কি পাচ্ছি আমি? এখান থেকে যে আমার পেজগুলো আছে ওই পেজগুলোতে আমরা এখানে যেতে পারবো। যেমন হচ্ছে এটা দেখেন, এটা মনে করেন আমাদের হোম পেজ, কথার কথা ধরেন। তাহলে আমাদের এখানে HTML পেজ আছে, CSS পেজ আছে, জাভাস্ক্রিপ্ট পেজ আছে। আমি এখান থেকে ক্লিক করলে CSS পেজে যেতে পারতেছি, দেখেন CSS এ চলে আসছে। ক্লিক করলে জাভাস্ক্রিপ্টে যেতে পারতেছি, ইভেন জাভাস্ক্রিপ্ট এবং CSS পেজ থেকে ক্লিক করলে চাইলে হোম পেজও যেতে পারতেছি, যে HTML এ যেতে পারতেছি, যে HTML থেকে মাত্র আসলাম সেই HTML-এও কি যেতে পারতেছি আমি, রাইট? এবার ধরেন যে এটা আমাদের আরেকটা পেজ, এখানে আমাদের একটা গ্যালারি নামে একটা পেজ আছে, তাহলে এই গ্যালারিটা আমি এখানে অ্যাড করে নিলাম, দেখেন gallery.html দেখা যায়। ওকে, এখন যদি এটা লিঙ্ক ঠিকঠাক মতো হয়, তাহলে ক্লিক করলে দেখবেন যে হচ্ছে কি গ্যালারি পেজে চলে আসতেছে। এখানে ক্লিক করলে CSS পেজে চলে আসতেছিল। কিন্তু এদের এখানে আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে কি চাইলে আমরা কি যে HTML পেজ থেকে আসছি সেই HTML পেজেও যেতে পারতেছি। কিন্তু আমরা যে হোম পেজ থেকে আসতেছিলাম, এখানে কি হোম পেজে যেতে পারতেছি? আর কোনো অপশন আছে এখানে? এটা অপশনটা কীভাবে করে? অপশনটা এভাবে করে যে হচ্ছে যে আপনার হোম পেজের যে অ্যাঙ্কর ট্যাগগুলো থাকবে বা মেনু বারগুলো থাকবে, যে লিঙ্কগুলো সহ, সেই লিঙ্কগুলো সহ এই ন্যাপবারটা বা অ্যাঙ্কর ট্যাগগুলো সব পেজে আপনাকে দিয়ে দিতে হবে, যে পেজগুলো একটি ওয়েবসাইটে কি থাকবে। যেমন আমার এই ওয়েবসাইটে একটা ইন্ডেক্স ফাইল আছে, একটা কি আছে গ্যালারি আছে, তাহলে এই গ্যালারিতেও ওই সেম অ্যাঙ্কর ট্যাগগুলো সেম লিঙ্ক সহ দিয়ে দিতে হবে। সেম লিঙ্ক মানে কি, এখানে গ্যালারিতে যদি থাকে gallery.html, এখানে আসলে গ্যালারিতে কি থাকবে? gallery.html এ থাকবে। এখানে যদি আমি গ্যালারিতে যদি দিয়ে দিই মানে home.html, তাহলে হবে না, সেম টু সেম থাকতে হবে। তাহলে প্রতিটা পেজ থেকেই অন্য প্রতিটা পেজে কি যাওয়া যাবে।
খুব সহজেই। তাহলে দেখেন এখানে কি হচ্ছে, ক্লিক করেন একটু, দেখবেন যে হচ্ছে কি যে আগে যে যেগুলো ছিল না সেম একই রকম চলে আসছে না নাকি? তাহলে ক্লিক করেন গ্যালারিতে আছে, কিন্তু তাহলে এটা হওয়ার কথা ছিল কি সেকশন 1টা, এটা হোম হওয়ার কথা ছিল না? ওকে ফাইন, গ্রেট, এটা বুঝতে পারতেছেন। তাহলে আমরা এখানে লিখবো কি বলেন তো, হোম, আর এখানে লিঙ্ক হবে কিসের, যেটাকে আমরা হোম বলতেছি, আমরা হোম বলতেছি কাকে, ইন্ডেক্সকে। তা আমরা কি লিখতে পারি এখানে, ইন্ডেক্স ডট এসটিএমএল। ওকে, এবার একটা দেখেন তো, ইন্ডেক্স এখানে লিখলাম যে ইন্ডেক্স ডট এসটিএমএল, প্রথমটা আছে হোম এবং ইন্ডেক্স ডট এসটিএমএল। এখানে একটু আসেন তো, এইটা এবং এটার মাঝে কোনো কি অমিল আছে দেখেন তো, এইটা এবং এটার মাঝে কোনো কি অমিল আছে দেখা যায়? কোথাও অমিল আছে? সেকশন 1। তাহলে একটু আমরা একটু অমিলটা একটু আউটপুটে দেখে আসি চলো। আমি যদি হচ্ছে যে ব্যাকে যাই, ওকে, এখানে প্রথমটা পাচ্ছি কি হোম ডট এসটিএমএল, ক্লিক করেন, আমি একটু ছোট করি, পিছন থেকে দেখা যায় নিচে। আমি যদি হোমে যাচ্ছি, নিচে দিয়ে দেখেন তো একটা লিঙ্ক আসছে, দেখেন এটার মধ্যে লিখে আছে কি ইন্ডেক্স ডট এসটিএমএল। গ্যালারিতে গেলে কি আছে, গ্যালারি ডট এসটিএমএল। তাহলে আমি গ্যালারিতে হোমে ক্লিক করলে হোমে থাকতেছে, গ্যালারিতে ক্লিক করলে গ্যালারিতে যাচ্ছি। এবার এখানে কি ওই সেম মেনুটা পাচ্ছি এখানে, এখানে নিলে কি আসতেছে, এটা লিঙ্কটা গ্যালারি ডট এসটিএমএল, পাশেটা দিলে কি আসতেছে, গ্যালারি ডট এসটিএমএল। তাহলে আমি প্রথমটাতে ক্লিক করে হোমে যাওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। তাহলে প্রথমটাতে ক্লিক করে হোমে যেতে হলে কি করতে হবে আমাদেরকে, হোম পেজে যেভাবে আসে না সেম টু সেম এই কাজটাই করতে হবে। তার মানে আমাকে কি, প্রথমটা যদি হয় হোম আর প্রথমটা যদি হয় কি ইন্ডেক্স ডট এসটিএমএল, সব পেজে প্রথমটা হবে কি হোম এবং প্রথমটা হবে ইন্ডেক্স ডট এসটিএমএল। তাহলে আপনি যে পেজে যান না কেন, তাহলে আপনি মানে আমরা এখানে ইন্ডেক্সে আছি, আমি গেলাম গ্যালারিতে, গ্যালারি থেকে খুব সহজে আমি যেতে পারবো এবং কোথায়, হোমে। দেখেন ইজি, মানে ওদেরটার মতো হয়ে গেছে আমাদেরটা, জাস্ট ডিজাইন করলেই এবং ঠিকঠাক একই রকম লাগবে। কথা ক্লিয়ার? এইভাবে হচ্ছে যে আসলে ন্যাপবারগুলো বানায়, নিশ্চয়ই অনেক আরো স্ট্রাকচার আছে সেটা পরে, কিন্তু মেন সিস্টেম হচ্ছে এখানে। আপনার যতগুলো পেজ থাকবে সবগুলো পেজে যদি আপনি চান যে কি মেনু বারের মাধ্যমে একটা থেকে আরেকটাতে যাবেন, তাহলে হোম পেজে এসে আপনার কি আগে মেনু বারটা ঠিক করে নিতে হবে, এবং মেনু বারটা ঠিক করার পরে আপনার কাছে যতগুলো পেজ থাকবে সবগুলো পেজের মধ্যে সেম লিঙ্ক সহ সেম ন্যাপবারটা কি দিয়ে দিবেন। তাহলে যে পেজে যান না কেন আপনি সেই পেজ থেকে আগের পেজে বা অন্য পেজগুলোতে মুভ করতে পারবেন। ক্লিয়ার সবাই? এটা অনেকে মনে বুঝেন নাই, একটা অ্যাপ্লাই করেন তো অ্যাপ্লাই করলে ক্লিয়ার হয়ে যাবে। আমার কাছে আপনারা এরকম 2-3টা ফাইল বানান, তারপরে ইন্ডেক্স ফাইলে এসে কি লিঙ্ক আপটা করেন, দেন অন্য ফাইলগুলোতে ওই লিঙ্ক আপগুলো বসান, দেন ক্লিক টিক করে দেখেন কাজ হয় কিনা। মাথায় তো কিছু ঢুকছে ওটা একটা বের করার চেষ্টা করেন, বের করে যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে কাজ হয়ে গেছে, আর ভুল হলে তো আমি আছি, নো প্রবলেম। আচ্ছা দেখেন উনি বলছে টার্গেট, এখন দেখেন এটা আমার সেম ওয়েবসাইট না, আপনি W3 স্কুলের কথা ধরেন, এখানে লিঙ্কের অভাব আছে, এখানে দুনিয়ার লিঙ্ক রাখছে না এরা। এখন পুরোটা এখানে সিসিতে গেল W3 স্কুলের ওয়েবসাইট, এখানে অনেকগুলো লিঙ্ক আছে, সবগুলো লিঙ্কও কিন্তু কি W3 স্কুলেরই ওয়েবসাইট। এখন আমার প্রতি ক্লিকে যদি আপনার একটা ট্যাব ওপেন হয় তাহলে আপনি সাইট আর ভিজিট করবেন? একটা সাইট আপনি 1 ঘন্টা চাললে কোটি কোটি ট্যাব ওপেন হয়ে থাকবে, তাহলে তো বিপদ। এই জন্য সেম ওয়েবসাইট হলে কখনো টার্গেট ইউজ করার দরকার নেই। যদি আপনি যাদের কোনো একটা পেজ কোনো একটা এলিমেন্ট স্পেসিফিকভাবে আপনি নতুন একটা ট্যাবে ওপেন করবেন তাহলে সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন, বাট নর্মালি ইউজ করা যাবে না। প্লিজ একটা অ্যাপ্লাই করেন, কোডটা আছে আপনাদের সামনে, চেষ্টা করেন। এখন মনে করেন হচ্ছে যে আপনার কাছে ইন্ডেক্স পেজ আছে, এটা হোম পেজ, গ্যালারি আছে, আপনার কাছে আরো কয়েকটা পেজ আছে। মনে করেন যে এরকম এই যারা কথা কইতেছেন সাথে নিয়ে ফালাই দেবেন একদম সাব থেকে, অ্যাবাউট ডট এসটিএমএল নামে একটা পেজ আছে আপনার কাছে, হ্যাঁ থাকতে পারে না? আচ্ছা, অ্যাবাউট ডট এসটিএমএল নামে যে একটা পেজ থাকে, লিঙ্ক করার জন্য এটা কোথায় লিখবে, অ্যাবাউট ডট এসটিএমএল হাইপাররেফারেন্সের মধ্যে। আর এটার একটা কন্টেন্ট আমরা যদি এইভাবে যদি কোনো একটা অ্যাঙ্কর ট্যাগ দিই, দেখেন তো হোম পেজের মধ্যে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ লিখলাম, এটা শুরু আছে শেষ আছে এবং মাঝখানে কি আমার লিঙ্কটাও আছে। ওকে, এবার একটা আউটপুটে আসেন তো, এটা ইন্ডিকেটর এসটিএমএল ফাইল, হ্যাঁ এখানে আমি যে মাঝখানে লিখছিলাম হোম আর গ্যালারির মাঝখানে কিছু একটা, এটা আউটপুটে দেখা যাচ্ছে। কারণ কি, কারণ এর কন্টেন্ট নেই, এখানে কন্টেন্ট আপনাকে দিতে হবে। এই ভুলটা অনেকে করতেছে না, আমাদের কোডটা একটু যত্ন নিয়ে কোড করেন, একটু সময় নিয়ে করেন, বুঝে বুঝে করেন, তাহলে ভুলগুলো হবে না। আর হচ্ছে কোড করার সময় আরেকটা জিনিস মাথায় রাখবেন যে হচ্ছে যে কোডটা করতেছেন এই কোডের কাজ কি, এইটা ব্রেনকে বুঝাইতে হবে। মানে মুখস্থ আমি এই হাইপার রেফারেন্স অ্যাবাউট এই হাইপার রেফারেন্স অ্যাবাউট এগুলো লিখবো না, এ লিখবো, বুঝবো, ব্রেনটা বুঝাবো যে এর কাজ কি,
হাইপারঅ্যামারাস লেখার সময় ব্রেনের বোঝাবো যে হাইপারঅ্যামারাসের কাজ কি, মানে ওই যেটার মিনিংটা বা আমার প্রতিটা ট্যাগ অ্যাট্রিবিউট দিয়ে কি হচ্ছে, প্রতিটা ট্যাগ দিয়ে অ্যাট্রিবিউট দিয়ে বা আদার যা কিছু লিখতেছি এগুলো দিয়ে কি হচ্ছে এই জিনিসটা ব্রেনের বুঝাইতে হবে। যখন আপনি কোড করবেন তখন যদি এই বিষয়গুলো কি ব্রেনটা বুঝান, রিকল করেন, তাহলে দেখবেন যে ব্যাপারগুলো আপনার কাছে অনেক ইজি হচ্ছে। আদারওয়াইজ সব কিছু মুখস্থর মতো মনে হবে যে আপনার কাছে এটা মুখস্থ করছেন, আপনি শুধু এই 3টা লাইনই পারেন, আর কিছু পারেন না। যদি আপনি যদি প্রতিটা কোড, প্রতিটা অ্যাট্রিবিউট, প্রতিটা লাইন, প্রতিটা আপনার লেটার বুঝে বুঝে যদি আপনি কোড করেন, তাহলে এই জিনিস দিয়ে আপনি আরো 100 রকম জিনিস বানাইতে পারবেন। আদারওয়াইজ আপনি একটা লাইন শিখেই শুধু থেকে যাবেন। শুধু একটা লাইন শিখে থাকলে তো হবে না। আপনি হচ্ছে যে এরকম করে দুনিয়া সব মেনুবার বানায়, সব মেনুবারের মধ্যে আছে এরকম অ্যাঙ্কর ট্যাগ। তাহলে আপনি অ্যাঙ্কর ট্যাগের যদি অ্যাপ্লাইটা বুঝেন, তাহলে আপনি সব কাজ করতে পারবেন অ্যাঙ্কর ট্যাগ। আর যদি আপনি কাজ না বোঝেন, তাহলে মনে হবে যে শুধুমাত্র ওই যে ক্লাসে দেখছিলাম এরকম সবকিছু এরকমই। বুঝতে পারছেন কিভাবে শিখতে হবে? আচ্ছা, এবারে আমার কথা শুনেন। এখানে যদি আমার অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কোনো আমি আউটপুট চাই, তাহলে অবশ্যই আমার এখানে মাঝখানে কি লিখতে হবে, কন্টেন্টটা থাকতে হবে। তাহলে আমার কাছে যদি একটা পেজ থাকে, সেটার নাম যদি হয় about.html, তাহলে এটা মিনিংফুল কন্টেন্ট কি হবে এটার জন্য? অ্যাবাউট বা অ্যাবাউট আস বা শুধু অ্যাবাউট মি এরকম হতে পারে। ওকে, এরপর মনে করেন আপনার কাছে আরেকটা পেজ আছে, সেটার নাম হচ্ছে ধরেন হচ্ছে যে শপ। ওকে, এই শপ যদি নাম হয়, এই শপের যদি একটা পেজ থাকে, সেই পেজের মিনিংফুল নাম কি হতে পারে? shop.html। ওকে, এরপরে হচ্ছে নর্মাল ওয়েবসাইটগুলোতে মানে লাস্ট যেটা থাকে সেটা হচ্ছে যে কন্ট্যাক্ট। তাই এটার জন্য আমার একটা ফাইলটা কি হতে পারে? contact.html। ওকে, এবার আমার হোম পেজে আসেন তো। দেখেন আমার এখানে কি 5টা পেজ বা 5টা মেনু ক্রিয়েট হয়ে গেছে। আর আমি হোমে ক্লিক করলে হোমে যাচ্ছে, অ্যাবাউটে ক্লিক করলে কোনো পেজ পাচ্ছে না, এরর দেখাচ্ছে। এখানে বলতেছে কি দেখেন তো, ইউর ফাইল কুড নট বি অ্যাক্সেসড। এটার মানে কি? ইট মে হ্যাভ বিন মুভড, এডিট অর ডিলেট। তার মানে হচ্ছে এখানে আসলে ফাইলটা পাচ্ছে না। লাস্ট টাইমে বলতেছে অ্যাকচুয়াল কথাটা, ফাইল নট ফাউন্ড। এই এররটার মানে কি? তাহলে আমরা এখানে লিঙ্ক করছি about.html, অ্যাকচুয়ালি আমার এখানে কি about.html-টা নাই, অথবা কোনো কারণে মিসিং, অথবা আমার আছে কিন্তু লিঙ্ক ঠিকঠাক হয় নাই, কিছু একটা প্রবলেম আছে। এবার যদি আপনি এখানে একটা এরকম করে একটা about.html ক্রিয়েট করে দেন, about.html, এখানে যদি রিফ্রেশ দেন, তাহলে এটা পেয়ে যাচ্ছে না এখন? আর এরও দিচ্ছে আর না। আবার আপনি এখান থেকে তাহলে এরকম করে কি সবার জন্য আপনার পেজ ক্রিয়েট করতে হবে, কন্ট্যাক্টের জন্য সব আপনার কি পেজ ক্রিয়েট করতে হবে, তাহলে কোনো এরর দিবে না। একটু ক্লিয়ার সবাই? এবার দেখেন তো আমাদের হচ্ছে যে হোম পেজ যেটা আছে, এই হোম পেজে আমার কি মনে করেন হোম পেজের কাজ শেষ, মনে করেন হোম পেজের কাজ কি শেষ। এবার আমি অ্যাবাউট পেজে গেলেও আমার হচ্ছে কি আমার এরকম HTML স্ট্রাকচার লাগবে। অ্যাবাউট পেজে গেলেও আমাদের হচ্ছে কি এই লিঙ্কটা লাগবে বা অ্যাঙ্কর ট্যাগ লাগবে, অথবা কি মেনু বারটা লাগবে। অ্যাবাউট পেজে গ্যালারিতে গেলেও সেম স্ট্রাকচার লাগবে এবং হচ্ছে কি লাগবে, মেনু বারটা লাগবে। সব পেজে গেলেও স্ট্রাকচার লাগবে, মেনু বার লাগবে। কন্ট্যাক্ট পেজে গেলেও স্ট্রাকচার লাগবে, মেনু বার লাগবে। দেখেন তো HTML এর যে কমন স্ট্রাকচার, এগুলা কি অ্যাবাউট, গ্যালারি, সব, কন্ট্যাক্ট, হোম সবগুলোতে সেম থাকবে না? শুধু চেঞ্জ হবে কোথায় এসে, টাইটেলে চেঞ্জ হবে। অ্যাবাউটে আসলে টাইটেল হয়ে যাবে কি অ্যাবাউট, গ্যালারিতে গেলে টাইটেল হবে কি গ্যালারি, সব কন্ট্যাক্টে গেলে টাইটেল হবে ওই পেজগুলো অনুযায়ী, রাইট? হ্যাঁ, আমি এটাই বোঝা যাচ্ছি। তাহলে হচ্ছে যেহেতু দেখেন আপনার সবগুলো পেজে হচ্ছে যে এই বিষয়গুলো কমন আছে, তাহলে দেখেন তো প্রতিটা পেজে যে যে আপনার প্রতিটা এই কোডগুলো বারবার লেখা একটু ঝামেলা না? বোঝার চেষ্টা করেন একটু। আমি বললাম কি আমার কাছে 5টা পেজ আছে, 5টা পেজেই আমার এই মেনুগুলো সেম টু সেম থাকবে। সেম টু সেম থাকলে সুবিধা কি, আমি গ্যালারি পেজ থেকে যখন আসি তখন অন্য পেজগুলো যেতে পারতেছি, হোম পেজ যখন আসতেছে আবার হোম পেজ থেকে অন্য পেজগুলো যেতে পারতেছি। যদি সবগুলো পেজে সেম টু সেম না থাকে মেনুগুলা, তাহলে কি এটা পসিবল? তাহলে সব পেজে এটা দিয়ে এগুলো কোডগুলো রেখে দিতে হবে না? ওকে ফাইন। তাহলে মনে করেন আমার কাছে একটু আগে অ্যাবাউট পেজ ছিল না, সব পেজ এখনো নাই, কন্ট্যাক্ট পেজ এখনো নাই। আমি এখানে একটা হচ্ছে যে এই অ্যাবাউট পেজ বানালাম, অ্যাবাউট পেজটা একদম ফাঁকা, রাইট? এখন এখানে অ্যাবাউট পেজের মধ্যে এগুলো আনতে হবে, ইভেন HTML এর যে স্ট্রাকচার এগুলোতে দিতে হবে, রাইট? তাহলে এখন দেখেন তো একবার আমি এই কোডগুলো করছি একটা প্রজেক্টের জন্য, সেম প্রজেক্টের জন্য একবার আমি করলাম, এবার আমার আরো 5বার করতে হবে, তাহলে এগুলো সেম কোডের জন্য আমার সময় নষ্ট হচ্ছে না?
সেম কোডের জন্য সময় নষ্ট হচ্ছে না আমাদের। তাহলে এটার করণীয় কি, সময় বাঁচাবো কীভাবে? কপি পেস্ট। আপনি একটা পেজ করবেন, এরপরে এগুলো জাস্ট কি নতুন ফাইলে কপি পেস্ট করলে আপনারা টাইম লস হচ্ছে না। আপনি নতুন পেজে আসলে দেখবেন যে কি সেম টু সেম পেজ পাচ্ছেন। এখান থেকে যে কারেকশন করার দরকার সেই কারেকশনটা আপনি কি করেন। যেমন আমার এখানে কি এগুলোর দরকার নাই, আপনি এগুলো ফেলে দেন, ফেলে দিয়ে জাস্ট এখানে এভাবে রেখে দেন। আর এখানে বলবেন হচ্ছে কি মনে করেন অ্যাবাউট। তাহলে অ্যাবাউট পেজে আসলে শুধুমাত্র আপনার এইগুলো থাকলো, শেষ। আবার এখানে অন্য কন্টেন্ট দিলেন না দিলেন এটা পরের বিষয়। এই কপিটা সবাই ক্লিয়ার? এবার আরেকটা সিস্টেমে কপি পেস্ট দেখাই আমি, একটা খেয়াল করেন, এটা আমরা আগেও করছি। মনে করেন আমার আর সবার কন্ট্যাক্ট নাম্বার দুইটা পেজ দরকার। আমার হচ্ছে যে ইনটেক্স পেজটা কমপ্লিট হয়ে গেছে, এটার মতো করে আমি সব বানাবো, আমি কন্ট্যাক্ট বানাবো, এরপরে চেঞ্জ করলাম। তাহলে দেখেন তো এই ফাইলটা এখানে কপি পেস্ট করলে আমার ইনডেক্স ফাইলের মধ্যে সেম টু সেম আরেকটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে না? এই ফাইলটা এখান থেকে কপি পেস্ট করলে জাস্ট এরকম সেম টু সেম ইনডেক্স ফাইলের যে কোডগুলো ছিল সেই কোডগুলো এখানে চলে আসছে না? এখন আমি যদি এখানে বলে দিই শপ, তাহলে একটা শপ ফাইল ক্রিয়েট হয়ে গেছে সেম টু সেম কোড দিয়ে। এবার এটা যদি কপি পেস্ট করি এবং এখানে যদি বলে দিই কন্ট্যাক্ট, তাহলে সেম টু সেম আরেকটা ফাইল ক্রিয়েট হয়ে গেল না? দেখেন আমাকে হচ্ছে যে তাহলে আমরা কম টাইমের মধ্যে কিন্তু বেশি কাজ করে ফেলতে পারবো। আমার এখানে জাস্ট এসে লিখে দিন আপনি কি শপ, এবং আপনার অন্য কোডগুলো যেগুলো আপনার দরকার নেই এগুলো আপনি ফেলে দেন। ওকে, এখানে এসে লিখে দিন আপনি কি কন্ট্যাক্ট, এবং যে ফাইলগুলো দরকার নেই সেগুলো ফেলে দেন। হ্যাঁ, অনেক সময় বাঁচবে, অনেক সময়। নর্মালি প্রফেশনাল সাইটগুলো যখন আমরা করি তখন তো এই হেডার টেডারতে অনেক কাজ থাকে। দেখেন তো আপনি যে পেজে যাচ্ছেন না এগুলো সব সেম না, শুধু এগুলো চেঞ্জ হচ্ছে। এখানে আসেন, শুধু এগুলো চেঞ্জ হচ্ছে, আর বাদ বাকি সব সেম। এবার মনে করি প্রতিটা পেজে যদি আপনার এগুলো কোড সব আবার করতে হয়, কত সময় আপনার লাগবে? আর যদি আপনি কপি পেস্ট করেন, এটা নর্মালি যদি করতে আপনার একদিন লাগতো, পরবর্তী কপি পেস্টের জন্য আপনার 1 সেকেন্ড লাগবে, বড় 2 সেকেন্ড লাগবে, এই শেষ। পরে যে কন্টেন্টটা এডিট হবে বা আপডেট হবে সেটা ফেলে দিয়ে নতুন কন্টেন্ট আপনি ইনসার্ট করলেন, অল্প কাজ। ওকে, তাহলে এখানে আসলে আমরা হোমে যেতে পারতেছি, অ্যাবাউটে যেতে পারতেছি, গ্যালারিতে পারতেছি, শপে পারতেছি, সব। এখানে গ্যালারিটা মানে করে আপডেট করা হয় নাই। আমি গ্যালারি পেজে যাই, এই মেনু বারটা আপডেট করে দিই। গ্যালারিতে এসে আমি কি ন্যাপ বারটা আপডেট করে দিলাম, তাহলে আবার গ্যালারি থেকে আমি কি সব পেজেই যেতে পারবো নাকি? দেখেন গ্যালারি, শপ, কন্ট্যাক্ট। এই ব্যাপারটা বুঝেন না কে কে? আপনার কালকে হোমওয়ার্ক কি? তাইলে হোমওয়ার্ক হলো যে আমরা যা কিছু শিখলাম এগুলো সব একটা পেজের মধ্যে বানাবেন, বানায় এরকম ন্যাপবার দিবেন। এরপরে ন্যাপবার যদি আপনি 5টা আইটেম রাখেন, ন্যাপবারের এগুলাকে আমরা বলি একটা আইটেম, এগুলোকে বলা হয় একটা কি আইটেম। আপনি যদি 5টা আইটেম রাখেন তাহলে 5টা পেজ বানাবেন, 5টা পেজেও কিছু কন্টেন্ট দেন, কন্টেন্ট দিয়ে প্রতিটা পেজ থেকে যেন একটা থেকে আরেকটা যেন কি যাওয়া যায়, এইভাবে আপনারা কাজটা করে নিয়ে আসবেন। ডে ওয়াইজ বলতে এটা আপনাদের হচ্ছে যে হোমওয়ার্ক আর কি। এটা ক্লিয়ার সবাই? ওকে ফাইন। তাহলে একটু যেটা বললাম এরকম করে কয়েকটা পেজ ক্রিয়েট করেন, এরপর একটা আমাদের দেখান যে প্রতিটা পেজ থেকে একটাতে একটা যাওয়া যায় কিনা, আর প্রতিটা পেজের লিঙ্কগুলো সব ঠিকঠাক থাকে কিনা। ওকে, 10 মিনিট সময় দিলাম, সবাই করেন একটু।